এই যে আধুনিক দুনিয়া, এই যে বিদ্যুৎ, ইন্টারনেট, এই সব কিছু যা চলছে তার একেবারে মূলে কি আছে? উত্তরটা কিন্তু খুবই সাধারণ, তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ। তো আজকের এই পর্বে আমরা এই রহস্যময় কণার জগৎটাকেই একদম সহজ করে বুঝব। চলুন তাহলে শুরু করা যাক। আজকের আলোচনাটা আমরা কয়েকটা ধাপে এগোবো। প্রথমে একদম বেসিক থেকে শুরু করব, আধান জিনিসটা কি আর সেগুলো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এরপর দেখব এই আধানের ঘনত্ব কিভাবে মাপা হয়। তারপর আসবে আসল আকর্ষণ, মানে আধানগুলোর মধ্যকার বল। আর এই বল পারিপার্শ্বিক মাধ্যমের ওপর কিভাবে নির্ভর করে সেটাও দেখব। সবশেষে কুলম্বের সূত্রের শক্তি আর সীমাবদ্ধতা নিয়ে কথা বলবো। তাহলে প্রথম বিভাগ দেখুন, দুটো চৌম্বক যেমন একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করে, ঠিক একই রকম একটা ব্যাপার আধানের জগতেও ঘটে। কিন্তু সেই বলটা নিয়ে কথা বলার আগে আমাদের তো জানতে হবে এই আধান জিনিসটা আসলে কি আর এটা কোথায় কিভাবে থাকে। চলুন সবথেকে সহজ একটা ধারণা দিয়ে শুরু করা যাক, সেটা হলো বিন্দু আধান বা পয়েন্ট চার্জ। বাস্তবে তো কোনো কিছুরই আকার শূন্য হতে পারে না, তাই না? কিন্তু পদার্থবিজ্ঞানী হিসেবে সুবিধার জন্য আমরা অনেক সময় ধরে নিই যে আধানগুলো একটা বিন্দুতে জমা হয়ে আছে। কেন? কারণ এতে অঙ্কটা অনেক সহজ হয়ে যায় আর আমরা মূল বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারি। অনেকটা ম্যাপের মধ্যে একটা গোটা শহরকে ছোট্ট একটা ডট দিয়ে দেখানোর মতো। তো বাস্তবে আধান মানে চার্জ এগুলো দুভাবে থাকতে পারে। একটা হলো, ধরুন কিছু পুঁতি যেন আলাদা আলাদা করে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, এটাকে আমরা বলি বিচ্ছিন্ন বন্টন বা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। আর আরেকটা হতে পারে ঠিক যেমন একটা পাউরুটির উপর মাখন সমানভাবে লাগিয়ে দেওয়া হয়, মানে একটা ধাতব পাতের উপর আধানগুলো যখন সেভাবে সমানভাবে ছড়িয়ে থাকে সেটাকে আমরা বলি অবিচ্ছিন্ন বন্টন বা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। এখন আমরা পরের ধাপে যাচ্ছি। যখন আধানগুলো ওই মাখনের মতো সমানভাবে ছড়িয়ে থাকে তখন সেটার হিসেব করার জন্য আমাদের কিছু বিশেষ টুলস বা পদ্ধতির দরকার হয়। এর মধ্যে প্রথমটা হলো রৈখিক আধান ঘনত্ব। ভাবুন তো একটা লম্বা তার বা সুতো যার ওপর আধানগুলো পুঁতির মতো একটার পর একটা সাজানো আছে। এই যে একটা রেখা বরাবর আধানগুলো ছড়িয়ে আছে, এখানে প্রতি একক দৈর্ঘ্যে কতটা আধান আছে সেটাকেই আমরা বলি ল্যামডা বা ল্যামডা। আর এর সূত্রটা কিন্তু খুবই সহজ। ল্যামডা হলো মোট আধান মানে কিউকে মোট দৈর্ঘ্য মানে এল দিয়ে ভাগ করার ফল। সোজা কথায় 1 মিটার লম্বা তারে কতটা আধান আছে এটাই হলো তার পরিমাপ। আর এককটাও তাহলে খুব যৌক্তিক, তাই না? যেহেতু আধানকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করা হচ্ছে, তাই এসআই পদ্ধতিতে এর একক হলো কুলম্ব প্রতি মিটার। এবার আসি তলীয় আধান ঘনত্বে। ধরুন আধানটা এখন আর একটা তারে নেই, বরং একটা সমতল পাতের ওপর ছড়িয়ে আছে, মানে একটা দ্বিমাত্রিক বা 2D তলে। তখন আমরা এই তলীয় আধান ঘনত্ব ব্যবহার করি। এখানেও সূত্রটা কিন্তু একই রকম। সিগমা হলো মোট আধান কিউ আর মোট ক্ষেত্রফল এর অনুপাত, মানে প্রতি বর্গমিটারে কতটা আধান ছড়িয়ে আছে সেটাই হলো তলীয় ঘনত্ব। আর সেই জন্যই এর এসআই এককটাও হয় কুলম্ব প্রতি বর্গমিটার। দেখুন সবকিছুই কিন্তু বেশ যুক্তিসঙ্গত। আর সবশেষে, যদি এমন হয় যে আধান শুধু একটা তলের উপরে নেই, বরং একটা গোটা বস্তুর ভেতর, মানে তার পুরো আয়তন জুড়েই ছড়িয়ে আছে, তখন আমাদের দরকার হয় আয়তন আধান ঘনত্বের। এটা সূত্র নিশ্চয়ই এতক্ষণে আন্দাজ করে ফেলেছেন। হ্যাঁ, রো হলো মোট আধানকে কিউ মোট আয়তন ভি দিয়ে ভাগ। এটা হলো আধানের একটা 3D বা ত্রিমাত্রিক বন্টনের পরিমাপ। আর এর এসআই এককটা সেই অনুযায়ী কুলম্ব প্রতি ঘনমিটার। তো এই 3 ধরনের ঘনত্ব আমাদের নানা রকম পরিস্থিতিতে আধানের বন্টন বুঝতে দারুণভাবে সাহায্য করে। বেশ, এতক্ষণে আমরা জেনে গেছি আধান কি আর তা কিভাবে ছড়িয়ে থাকতে পারে। এবার আসা যাক সব থেকে মজার অংশে। এই আধানগুলো একে অপরের সাথে কিরকম আচরণ করে, মানে কিভাবে একে অপরের ওপর বল প্রয়োগ করে। আর এই আচরণের নিয়মটাই বলা আছে বিখ্যাত কুলম্বের সূত্রে। এই একটা বাক্যের মধ্যে কিন্তু দুটো আধানের মধ্যেকার বলের পুরো রহস্যটা লুকিয়ে আছে। আর এই হলো সেই বিখ্যাত সমীকরণ যা আগের স্লাইডের কথাগুলোকেই একটা গাণিতিক রূপ দেয়। এখানে এফ হলো বল, Q1 আর Q2 হলো দুটো আধানের মান এবং আর হলো তাদের মধ্যেকার দূরত্ব। কুলম্বের এই বলের কিন্তু কয়েকটা দারুণ বৈশিষ্ট্য আছে, বুঝলেন? প্রথমত, এটা ইনভার্স স্কোয়ার ল মেনে চলে। মানে কি? মানে হলো দূরত্ব যদি দ্বিগুণ করে দেন, বল কিন্তু অর্ধেক হবে না, একেবারে 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। তারপর আমরা তো জানি
একই রকম আধান মানে প্লাস প্লাস বা মাইনাস মাইনাস একে অপরকে ধাক্কা দেয়, আর বিপরীত আধান মানে প্লাস আর মাইনাস একে অপরকে টানে। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো এই বলটা কিন্তু আধান দুটোর মাঝখানে কি আছে তার উপরও নির্ভর করে। হ্যাঁ, এই শেষ পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। বললাম যে বল মাধ্যমের উপর নির্ভর করে, কিন্তু কিভাবে? ধরুন শূন্যস্থানে দুটো আধানের মধ্যে যে বল কাজ করছে তাদেরকেই যদি জলে ডুবিয়ে দেওয়া হয়, তাহলেও কি বলটা একই থাকবে? চলুন উত্তরটা খুঁজে দেখা যাক। এখানেই আসে ভেদ্যতা বা পারমিটিভিটির ধারণা। এটা হলো কোনো মাধ্যমের এমন একটা ধর্ম যা ঠিক করে দেয় যে ওই মাধ্যমের মধ্যে তড়িৎ বল কতটা জোরালো হবে। সোজা কথায়, মাধ্যম যত বেশি বাধা দেবে বল ততটাই দুর্বল হয়ে পড়বে। আর এই যে সংখ্যাটা দেখছেন, এটা মহাবিশ্বের একটা অন্যতম মৌলিক ধ্রুবক। এটা হলো শূন্যস্থানের ভেদ্যতা, যাকে আমরা এপসাইলন নট বা এপসাইলন নট বলি। এটা বলতে পারেন প্রকৃতির একটা বেস লাইন, যার সাথে তুলনা করে আমরা বাকি সব মাধ্যমের ভেদ্যতা মাপি। ব্যাপারটা এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। দেখুন, যখন আমরা আধান দুটোকে শূন্যস্থান থেকে সরিয়ে জল বা কাছের মতো কোনো মাধ্যমে রাখি, তখন সূত্রে একটা নতুন চরিত্র যোগ হয়। সেটা হলো কে বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই কে এর মান যত বেশি হবে, মাধ্যমের ভেতরের বল এফ মেড শূন্যস্থানের বলের F0 তুলনায় ঠিক তত গুণ কমে যাবে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। কুলম্বের সূত্র নিঃসন্দেহে অত্যন্ত শক্তিশালী একটা সূত্র, কিন্তু এরও কিছু সীমাবদ্ধতা আছে। চলুন সেগুলো একবার দেখে নেওয়া যাক। এর সবচেয়ে বড় সীমাবদ্ধতাটা হলো এই সূত্রটা শুধু স্থির আর বিন্দু আকৃতির আধানের জন্যই কাজ করে। যেই মুহূর্তে আধানগুলো নড়াচড়া শুরু করে, তখনই কিন্তু একটা নতুন ধরনের বলের জন্ম হয়, আর সেটা হলো চৌম্বক বল। তখন আর একা কুলম্বের সূত্র দিয়ে পুরোটা ব্যাখ্যা করা যায় না, আমাদের আরো উন্নত তত্ত্বের সাহায্য নিতে হয়। আর এখানেই আমরা আজকের আলোচনা শেষ করছি একটা প্রশ্ন রেখে। স্থির আধান তৈরি করে তড়িৎ ক্ষেত্র, কিন্তু গতিশীল আধান কি তৈরি করে? উত্তরটা হলো চুম্বকত্ব এবং তড়িৎ চুম্বকীয় তরঙ্গের এক বিশাল নতুন জগৎ। সে গল্পটা হয়তো অন্য কোনো দিন করা যাবে।